গুড মর্নিং স্টুডেন্ট। আশা করি তোমরা সবাই বাড়িতে আছো, ভালো আছো। যাই হোক, এর আগের ভিডিওটিতে নবম শ্রেণীর ভূগোল বইয়ের 4 নম্বর অধ্যায়ের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ সম্পর্কে আলোচনা শুরু করা হয়েছিল। সেখানে ভূমিরূপ প্রক্রিয়ার শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা সবাই জেনেছিলাম। আজ এই ভিডিওটিতে ভঙ্গিল পর্বত কিভাবে উৎপত্তি হয় সে বিষয়ে জানব। এই ভঙ্গিল পর্বত কিভাবে উৎপত্তি হয় এটা জানার আগে আমাদের প্রথমে জানতে হবে ভূমিরূপ কী, ভূমিরূপের শ্রেণীবিভাগ কী, পর্বত ও পাহাড় কী এবং মহীখাত কী। এই বিষয়গুলি জানা হয়ে গেলে বাকি অংশটুকু পরিষ্কার বোঝা যাবে। তাহলে আলোচনা শুরু করা যাক। আশা করব তোমরা মন দিয়ে বোঝার চেষ্টা করবে। তোমরা এখানে দেখো, এই ছবিটি লক্ষ্য করো, এটা পৃথিবী। এটা বিভিন্ন ধরনের ভূমিরূপ এঁকে দেখানো হয়েছে। এই বিভিন্ন ধরনের ভূমিরূপ যেমন পর্বত, শৃঙ্গ, পাহাড়, উপত্যকা, মালভূমি, সমভূমি, সমুদ্র, এই সবগুলোই এই পৃথিবীর বুকের ওপরে অবস্থান করছে। এই পৃথিবীর এই উপরিভাগটা কিন্তু সব জায়গায় সমান নয়। কোথাও উঁচু, কোথাও মাঝারি উঁচু বা এবড়ো খেবড়ো, আবার কোথাও নিচু সমতল ভূমি। পৃথিবী পৃষ্ঠের এই ভূমির বৈচিত্র্যই হলো ভূমিরূপ বা ল্যান্ডফর্ম। তাহলে ভূমিরূপ কি? শোনো, ভূমির আকৃতি, গঠন, উচ্চতা, ঢাল এবং বন্ধুরতা অনুসারে ভূমির যে রূপ তোমরা দেখো তাকেই বলা হয় ভূমিরূপ। 5টি বিষয় মনে রাখবে: আকৃতি, গঠন, উচ্চতা, ঢাল এবং বন্ধুরতা। তাহলে ভূমির আকৃতি, গঠন, উচ্চতা, ঢাল এবং বন্ধুরতা অনুসারে ভূমির যে রূপ তোমরা দেখো তাই হলো ভূমিরূপ। এই ভূমিরূপের শ্রেণীবিভাগ। এই ভূমিরূপকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর পর্বত, 2 নম্বর মালভূমি, 3 নম্বর সমভূমি। পর্বতকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে: ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত, স্তূপ পর্বত, ক্ষয়জাত পর্বত। মালভূমিকে 3 ভাগে ভাগ করা হয়েছে: ভূ আলোড়নের ফলে সৃষ্ট মালভূমি, ক্ষয়কার্যের ফলে সৃষ্ট মালভূমি, সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট মালভূমি। সমভূমিকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে: সঞ্চয়জাত সমভূমি, ক্ষয়জাত সমভূমি, তারপর ভূগাঠনিক সমভূমি। ভূগাঠনিক সমভূমি। এই মালভূমি আর সমভূমি এই প্রত্যেকটি শ্রেণী বিভাগের আবার উপবিভাগ রয়েছে, সেগুলো পরে দেখানো হবে। এই হলো ভূমিরূপের টোটাল শ্রেণী বিভাগ। এবার জানব পর্বত কি। সাধারণত সমুদ্র পৃষ্ঠ থেকে 900 থেকে 1000 মিটারের বেশি উঁচু অন
অনেক দূর পর্যন্ত বিস্তৃত, অসংখ্য সুউচ্চ শৃঙ্গ বিশিষ্ট, বন্ধুর অসমান শিলা দ্বারা গঠিত ভূমিরূপকে পর্বত বলে। আবার পর্বতের বৈশিষ্ট্য কি? পর্বতের বৈশিষ্ট্যগুলো সংজ্ঞা থেকেই বেরিয়ে আসবে। যেমন 1 নম্বর পয়েন্ট উচ্চতা, 2 নম্বর বিস্তার, 3 নম্বর বন্ধুরতা, 4 নম্বর জটিল, 5 নম্বর শিলার অবস্থান, 6 নম্বর ঢাল, 7 নম্বর অবস্থান, 8 নম্বর শৃঙ্গ ও গিরিখাত। এই প্রত্যেকটা পয়েন্ট মনে রাখলে বৈশিষ্ট্যগুলি লেখা সহজ হবে। উচ্চতা, পর্বতের উচ্চতা 900 থেকে 1000 মিটারের মধ্যে হয়। বিস্তার, পর্বত অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়। বন্ধুরতা, পর্বতের ভূমিভাগ অত্যন্ত বন্ধুর বা এবড়োখেবড়ো। জটিল, পর্বতের গঠন এবং ভূমিভাগ অনেক বেশি জটিল। শিলার অবস্থান, পর্বত বিভিন্ন প্রকার শিলা দ্বারা গঠিত। ঢাল, পর্বতের ঢাল খুব খাড়া হয়, প্রায় 80 থেকে 90 ডিগ্রি পর্যন্ত হতে পারে। অবস্থান, পর্বত একটানা বা পরপর অবস্থান করে। শৃঙ্গ ও গিরিখাত, পর্বতে সুউচ্চ শৃঙ্গ রয়েছে এবং সুগভীর গিরিখাত থাকে। এই পর্বতের পাশাপাশি আরও ক্ষুদ্র রূপ দেখা যায়, যেটা হলো পাহাড়। পাহাড় কি? সাধারণত 300 মিটার থেকে 1000 মিটারের মধ্যে বা 1000 মিটারের কম উচ্চতা বিশিষ্ট অল্প দূর বিস্তৃত শিলাস্তূপকে পাহাড় বলে। এই পাহাড়ের বৈশিষ্ট্য কি? এই একই পয়েন্ট দিয়ে হয়ে যাবে। পাহাড়ের উচ্চতা 300 থেকে 1000 মিটারের মধ্যে বা 1000 মিটারের কম হয়। বিস্তার, পর্বতের বিস্তার কম। বন্ধুরতা, পাহাড়ের ভূমিভাগ কম বন্ধুর হয়। জটিল, পাহাড়ের গঠন ও ভূপ্রকৃতি অনেক কম জটিল। শিলার অবস্থান, পাহাড় একই প্রকার শিলা দ্বারা গঠিত। ঢাল, পাহাড়ের ঢাল খুব কম হয়, প্রায় 45 ডিগ্রির মধ্যে অবস্থান করে। অবস্থান, পাহাড় বিচ্ছিন্নভাবে অবস্থান করে। শৃঙ্গ ও গিরিখাত, পাহাড়ে শৃঙ্গের সংখ্যা কম এবং সুগভীর গিরিখাত থাকে না। এখানে আমরা সবাই জানলাম পর্বত ও পাহাড় কি, পর্বতের বৈশিষ্ট্য কি আর পাহাড়ের বৈশিষ্ট্য কি। এখানে যদি পর্বত ও পাহাড়ের মধ্যে পার্থক্য কি, তোমরা এই পয়েন্টটিকে কাজে লাগিয়ে বাকি তোমরা করে নিতে পারবে। পর্বতের উদাহরণ হলো এশিয়ার হিমালয়, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ, ইউরোপের আল্পস প্রভৃতি বিখ্যাত পর্বত। আর পাহাড় হলো বীরভূমের মামা ভাগ্নে পাহাড়, পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়। এবার জানবো ভঙ্গিল পর্বত। ভঙ্গিল পর্বতের এই ছবি তোমরা লক্ষ্য করো। এটা হলো কঠিন ভূভাগ বা ভূখণ্ড। এগুলো পাললিক শিলা স্তর দ্বারা
গঠিত। আর এই দুদিকে অ্যারোর মাধ্যমে দেখানো হচ্ছে পার্শ্বচাপ। এই পর্বত গিরিজনী আলোড়নের প্রভাবে সৃষ্ট। তাহলে দেখো, ভঙ্গিল, ভঙ্গ বা ভাঁজ থেকে এই ভঙ্গিল কথাটি এসেছে। গিরিজনী আলোড়নের প্রভাবে অথবা প্রবল পার্শ্বচাপের ফলে ভূত্বকের পাললিক শিলা স্তর ভাঁজ খেয়ে উপরে উঠে গিয়ে পর্বতের সৃষ্টি করেছে, তাকে বলা হয় ভঙ্গিল পর্বত। এই ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্যগুলো কি কি? 1 নম্বর, পাললিক শিলা স্তর। ভঙ্গিল পর্বত পাললিক শিলা স্তর দ্বারা গঠিত। আগ্নেয় শিলার অবস্থান। ভঙ্গিল পর্বতে আগ্নেয় শিলা দেখা যায়। বিভিন্ন প্রকার ভাঁজ। এই পর্বতে বিভিন্ন প্রকার ভাঁজ লক্ষ্য করা যায়। যেমন এটা ঊর্ধ্বভঙ্গ, ঊর্ধ্ব মানে উঁচু, আর এটা অধভঙ্গ, অধ মানে নিচু। প্রতিসম ভাঁজ, অপ্রতিসম ভাঁজ, ন্যাপ প্রভৃতি। জীবাশ্ম। ভঙ্গিল পর্বত যেহেতু পাললিক শিলা স্তর দ্বারা গঠিত, তাই এখানে জীবাশ্ম লক্ষ্য করা যায়। রূপান্তরিত শিলার রূপান্তর। ভঙ্গিল পর্বত প্রবল পার্শ্বচাপের ফলে সৃষ্টি হয় বলে পাললিক শিলা অনেক সময় রূপান্তরিত শিলায় পরিণত হয়। সর্বোচ্চ উচ্চতা। অন্যান্য পর্বতের তুলনায় এই ভঙ্গিল পর্বতের উচ্চতা বেশি হয়। শৃঙ্গ ও গিরিখাত। এই পর্বতের শৃঙ্গের সংখ্যা অনেক এবং সুউচ্চ এবং সুগভীর গিরিখাত রয়েছে। ভূমিকম্প প্রবণ। ভঙ্গিল পর্বত ভূমিকম্পন প্রবণ হয়ে থাকে। চ্যুতি। এই পর্বতে চ্যুতি লক্ষ্য করা যায়। তারপরে প্রাচীন ও নবীন ভঙ্গিল পর্বত। হিমালয়, আল্পস, রকি, আন্দি প্রভৃতি হলো নবীন ভঙ্গিল পর্বত। এই নবীন ভঙ্গিল পর্বত সৃষ্টি হওয়ার আগে ভূত্বকে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়েছিল, সেগুলোকে বলা হয় প্রাচীন ভঙ্গিল পর্বত। এই প্রাচীন ভঙ্গিল পর্বত বিভিন্ন যুগে সৃষ্টি হয়েছিল। এক নম্বর যুগ হলো প্যালিওজোয়িক যুগ। সেই সময় ক্যালিডোনিয়ান ভাঁজ বা গিরিক্রম সৃষ্টি হয়েছিল প্রায় 40 কোটি থেকে 50 কোটি বছর আগে। 2 নম্বর কার্বনিফেরাস উপযুগে প্রায় 22 কোটি থেকে 32 কোটি বছর আগে। সেই সময় আল্টাইড ভাঁজ বা হার্নিসিয়ান ভাঁজ বা গিরিক্রম সৃষ্টি হয়েছিল। 3 নম্বর টারচিয়ারি যুগে 6 থেকে 7 কোটি বছর আগে আলপাইন ভাঁজ বা গিরিক্রম সৃষ্টি হয়েছিল। এই প্রত্যেকটি তোমরা এই ছবিটি লক্ষ্য করো, এই 3টি পর্বত যুগে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়েছিল।
এটা হলো ক্যালিডোনিয়ান। তিন পর্বত যুগে যখন এই ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়েছিল, তখন এই মাঝের অবস্থায় তখন শান্ত অবস্থা বিরাজ করছিল। তো প্রথমটি হলো প্যালিওজয়িক যুগে প্রায় 40 কোটি থেকে 50 কোটি বছর আগে ভূত্বকে ভাঁজ পড়ে যে পর্বতশ্রেণী সৃষ্টি হয়েছিল তাকে ক্যালিডোনিয়ান ভাঁজ বা গিরিক্রম বলে। উদাহরণ, ইউরোপের ক্যালিডোনিয়ান পর্বতশ্রেণী এই সময়ে সৃষ্টি হয়েছিল। এরপর শান্ত অবস্থা বিরাজ করে। তারপর কার্বনিফেরাস উপযুগে 22 কোটি থেকে 32 কোটি বছর আগে আবার ভূত্বকে ভাঁজ পড়ে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়। একে বলা হয় আলটাইড ভাঁজ বা হার্নিচিয়ান ভাঁজ বা গিরিক্রম। উদাহরণ, আমেরিকার অ্যাপেলেশিয়ান পর্বতশ্রেণী, ভারতের আরাবল্লী পর্বত, রাশিয়ার ইউরাল, চীনের তিয়ানশান ও নানশান পর্বতশ্রেণী এই সময়ে সৃষ্টি হয়েছিল। তারপর আবার টারশিয়ারি যুগে প্রায় 6 কোটি থেকে 7 কোটি বছর আগে আবার ভূত্বকে ভাঁজ পড়তে থাকে। একে বলা হয় আলপাইন জাতীয় ভাঁজ বা গিরিক্রম। হিমালয়, আল্পস, রকি, আন্দিজ পর্বতশ্রেণী এই সময় সৃষ্টি হয়েছিল। এরপর আছে মহীখাত। এই ছবিটি লক্ষ্য করো, এটা হলো মহীখাত। ভূভাগ সমুদ্র আর এটা পলিস্তর। এই ভূভাগ থেকে বিভিন্ন ক্ষয়জাত পদার্থগুলো এই সমুদ্র তলদেশে এসে সঞ্চিত হচ্ছে। তাহলে মহীখাত কাকে বলে? দেখো, নদী, বায়ু প্রবাহ, হিমবাহ, সমুদ্র স্রোত, সমুদ্র তরঙ্গ প্রভৃতি বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা কঠিন ভূভাগ সব সময় ক্ষয়প্রাপ্ত হতে থাকে। আর এই সমস্ত ক্ষয়জাত পদার্থগুলো যেমন নুড়ি, কাঁকড়, বালি, কাদা প্রভৃতি এই সমুদ্র তলদেশে কোটি কোটি বছর ধরে সঞ্চিত হতে থাকে। সঞ্চিত হওয়ার ফলে এই পলিস্তরগুলো ক্রমে ক্রমে পাললিক শিলাস্তরে পরিণত হয়। সমুদ্র তলদেশে ক্রম নিমজ্জমান সংকীর্ণ দীর্ঘায়িত অবনমিত অবতল অঞ্চলকেই বলা হয় মহীখাত। এই মহীখাতের উদাহরণ হলো বর্তমানে যেখানে হিমালয় পর্বত অবস্থান করছে সেখানে আজ থেকে প্রায় 9 থেকে 10 কোটি বছর আগে সেখানে এক অগভীর সমুদ্র বা জলভাগ অবস্থান করছিল। তার নাম টেথিস সাগর। একে বলা হয় মহীখাত।
এই সাগরের উত্তর প্রান্তে এবং দক্ষিণ প্রান্তে দুটি ভূখণ্ড অবস্থান করত। উত্তর অংশের নাম আঙ্গারা ল্যান্ড আর দক্ষিণ অংশের নাম গন্ডোয়ানা ল্যান্ড। এই দুই ভূখণ্ড থেকে বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে এই অগভীর সমুদ্রে সঞ্চিত হতো। এই সঞ্চিত হওয়ার সময় পাললিক শিলাস্তরে পরিণত হয়। এই দুই ভূখণ্ডের অনুভূমিক প্রবল পার্শ্বচাপের ফলে এই মধ্যবর্তী সমুদ্রের এই পলিস্তর ভাঁজ খেয়ে উপরে উঠে গিয়ে হিমালয় পর্বতের সৃষ্টি করেছে। মহিখাতের উদাহরণ। এরপরে হলো ভঙ্গিল পর্বতের উৎপত্তি। ভঙ্গিল পর্বতের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন ধরনের মতবাদ রয়েছে। এই বিভিন্ন ধরনের মতবাদের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মতবাদ হলো পাত সংস্থান তত্ত্ব বা মতবাদ। এই পাত সংস্থান তত্ত্বে কি বলা হয়েছে তা তোমরা দেখো। এই মতবাদ আলোচনা করার আগে এই পাত কি এটা জানতে হবে। পাত ভূত্বক। ভূত্বক কী কী উপাদান দ্বারা গঠিত? যে শিয়াল ও সীমা। শিয়াল হচ্ছে সিলিকন ও অ্যালুমিনিয়াম আর সীমা সিলিকন ও ম্যাগনেসিয়াম। শিয়াল ও সীমা দ্বারা গঠিত কঠিন ভূত্বক ছোট বড় অনেকগুলি পাতলা অনমনীয় কঠিন ভূখণ্ড, তাকে বলা হয় পাত বা প্লেট। এই পাত কথাটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন টুজো উইলসন, কিন্তু পাত সংস্থান তত্ত্ব এই মতবাদকে অত্যন্ত সহজ ও সরলভাবে ব্যাখ্যা করেছিলেন কে? পিচো, ফরাসি বিজ্ঞানী পিচো 1968 সালে। তাই পিচোকে এই পাত সংস্থান তত্ত্বের জনক বলা হয়। শ্রেণী বিভাগ। এই পাতকে দুই ভাগে ভাগ করা হয়, একটি মহাদেশীয় পাত ও অন্যটি মহাসাগরীয় পাত। গভীরতা। এই মহাদেশীয় পাত ও মহাসাগরীয় পাতের গভীরতা কিন্তু সমান নয়। মহাদেশীয় পাতের গভীরতা হলো গড়ে প্রায় 150 কিলোমিটার এবং মহাসাগরীয় পাত এর গড় গভীরতা প্রায় 70 কিলোমিটার। আয়তন। এই পাতগুলো বিভিন্ন আয়তনের হয়ে থাকে। এই আয়তন অনুসারে প্লেট 3 রকম, একটা ছোট পাত, মাঝারি পাত, বড় পাত। তোমরা এটা মনে রাখবে, ছোট পাতের আয়তন 1 লক্ষ থেকে 10 লক্ষ বর্গ কিলোমিটারের মধ্যে হয়, আর মাঝারি পাত 10 লক্ষ থেকে 1 কোটি বর্গ কিলোমিটারের মধ্যে হয়, আর বড় পাত 1 কোটি বর্গ কিলোমিটারের বেশি আয়তনের হলে তাকে বড় পাত বলা হয়। পৃথিবীতে এই ছোট এবং মাঝারি পাতগুলোর সংখ্যা অনেক,
কিন্তু বড় পাত বা প্রধান প্রধান প্লেট মোট 7খানা রয়েছে। এই 7খানা প্লেটের নাম হলো 1 নম্বর ইউরেশিয়া পাত, 2 নম্বর উত্তর আমেরিকা পাত, 3 নম্বর দক্ষিণ আমেরিকা পাত, 4 নম্বর আফ্রিকা পাত, 5 নম্বর প্রশান্ত মহাসাগরীয় পাত, 6 নম্বর ইন্দো অস্ট্রেলীয় পাত। এর মধ্যে ভারতীয় উপদ্বীপীয় পাত অন্তর্ভুক্ত। 7 নম্বর আন্টার্কটিকা পাত। এই প্রধান প্রধান প্লেটগুলো এখানে পৃথিবীর মানচিত্রে দেখানো হয়েছে। দেখো, এটা প্রশান্ত মহাসাগরীয় পাত, এটা উত্তর আমেরিকা পাত, এটা দক্ষিণ আমেরিকা পাত, ইউরেশীয় পাত, ইউরোপ আর এশিয়া এই দুটো মিলে ইউরেশীয় পাত হয়েছে, আফ্রিকা পাত, ভারতীয় পাত। আরেকটি রয়েছে আন্টার্কটিকা পাত, যা দক্ষিণ মেরুতে রয়েছে। এই প্রত্যেকটি প্লেটগুলো পরস্পর থেকে চ্যুতি রেখা দ্বারা বিচ্ছিন্ন এবং প্রত্যেকটি প্লেট চলমান। কেন চলমান? যেহেতু এই প্রত্যেকটি প্লেট তার গুরুমণ্ডলের ওপর অ্যাথমোস্ফিয়ার স্তরে ভাসমান, তাই প্লেটগুলি চলমান। তারপর পাত প্রান্ত ও পাত সীমানা বা প্লেট মার্জিন ও প্লেট বাউন্ডারি। যে কোনো পাতের এই চারপাশের ধারকেই বলা হয় পাত প্রান্ত বা প্লেট মার্জিন। আবার বলছি, যে কোনো পাতের চারপাশের ধার বা কিনারাকে বলা হয় পাত প্রান্ত। আর পাত সীমানা, দুটি পাত যখন মিলিত হয় তখন তাকে বলা হয় প্লেট বাউন্ডারি বা পাত সীমানা। এই পাত সীমানাকে 3 ভাগে ভাগ করা হয়। এক নম্বর অভিসারী পাত সীমানা বা বিনাশকারী পাত সীমানা, 2 নম্বর অপসারী বা প্রতিসারী পাত সীমানা বা গঠনকারী পাত সীমানা, 3 নম্বর নিরপেক্ষ পাত সীমানা বা সংরক্ষণশীল পাত সীমানা। তাহলে অভিসারী পাত সীমানা কাকে বলে? দুটি প্লেট যখন একে অপরের সঙ্গে সংঘর্ষ বা ধাক্কা লাগে তখন তাকে অভিসারী পাত সীমানা বলে। একে আবার বিনাশকারী পাত সীমানাও বলা হয়। কেন? কারণ একটি হালকা পাতের নিচে ভারী পাতটি হালকা পাতের নিচে ভূগর্ভে প্রবেশ করে, আর এই ভূগর্ভে প্রবেশ করার সময় ভারী পাতটি প্রচণ্ড উষ্ণতায় গলে যায়। 2 নম্বর অপসারী বা প্রতিসারী পাত সীমানা। দুটি প্লেট যখন একে অপরের থেকে দূরে সরে যাবে, আবার বলি, দুটি প্লেট যখন একে অপরের থেকে দূরে সরে যায় তখন তাকে বলা হয় অপসারী বা প্রতিসারী পাত সীমানা। একে আবার গঠনকারী পাত সীমানাও বলা হয়, কারণ দুটি পাতের মধ্যবর্তী স্থানে মধ্য সামুদ্রিক শৈলশিরা গঠিত হয়। 3 নম্বর নিরপেক্ষ পাত সীমানা। এই দুটি প্লেট যখন একে অপরকে
অতিক্রম করে চলে যায়। দুটি প্লেট একে অপরকে পাত কাটিয়ে চলে যায়, একে বলা হয় নিরপেক্ষ পাত সীমানা। একে সংরক্ষণশীল পাত সীমানাও বলা হয়, কারণ এই দুটি প্লেট অনুভূমিক সরণ ছাড়া কোনো গঠন কার্য বা কোনো বিনাশ কার্য কিছুই ঘটে না বলে একে বলা হয় সংরক্ষণশীল পাত সীমানা। তোমরা এই 3 প্রকার পাত সীমানা সম্পর্কে জানলে এই 3 প্রকার পাত সীমানার মধ্যে শুধুমাত্র এই অভিসারী পাত সীমানায় কিন্তু ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়। যদি প্রশ্নে বলা হয় যে কোন প্রকার পাত সীমানায় ভঙ্গিল পর্বতের উৎপত্তি হয়, তোমরা উত্তরটি লিখবে অভিসারী পাত সীমানায়। এই অভিসারী পাত সীমানাকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর মহাদেশীয় পাত সীমানা, যেটা একটি মহাদেশ আরেকটি মহাদেশ থাকবে। 2 নম্বর মহাসাগরীয় পাত সীমানা, এক্ষেত্রে একটি মহাদেশ ও একটি মহাসাগর। 3 নম্বর মহাসাগরীয় পাত সীমানা, এক্ষেত্রে একটি মহাসাগর ও মহাসাগরের সঙ্গে। এই 3 প্রকার পাত সীমানার মধ্যে আবার এই উপরের দুটিতেই ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়। তাহলে দেখো কিভাবে উৎপত্তি হয়। এক নম্বর মহাদেশীয় অভিসারী পাত সীমানায় ভঙ্গিল পর্বতের উৎপত্তি। তোমরা ছবিটি লক্ষ্য করো। এটা 1 নম্বর ছবি, মহীখাতে পলি সঞ্চয়। 2 নম্বর দুটি মহাদেশের মধ্যে সংঘর্ষ। আর এটা 3 নম্বর পর্বতের উৎপত্তি। এই 1 নম্বর ছবিটি লক্ষ্য করো। মহাদেশ, মাঝখানে মহীখাত, অ্যাসথেনোস্ফিয়ার স্তর। যখন দুটি মহাদেশীয় পাত পরস্পরের দিকে এগোতে থাকে, তখন এই দুই মহাদেশীয় পাতের মধ্যবর্তী স্থানে সমুদ্র এক অগভীর সাগরে পরিণত হয়, একে বলা হয় মহীখাত। এরপর মহাদেশীয় পাত দুটি যতই এগোতে থাকে, ততই মধ্যবর্তী মহীখাত ততই সংকীর্ণ হয়ে যায়। আর দুপাশের এই ভূভাগ থেকে নদ নদীর মাধ্যমে বিপুল পরিমাণে পলি এসে এই মহীখাতে সঞ্চিত হয়ে ভরাট করে তোলে। আরও পরে মহাদেশীয় পাত দুটি যখন আরও কাছে আসে, তখন মধ্যবর্তী ভারী সামুদ্রিক পাতটি এই মহীখাতের তলায় ভূগর্ভে প্রবেশ করে। তখন এই মহীখাতটি একেবারেই সংকীর্ণ হয়ে যায়। এটা
এই দ্বিতীয়টি লক্ষ্য করো, এক্ষেত্রে দুটি মহাদেশীয় পাত যখন মিলিত হওয়ার উপক্রম হয় তখন এই মহীখাতে যে পাললিক শিলা স্তর এটা ভাঁজ খেয়ে উপরে উঠে গিয়ে পর্বতের সৃষ্টি করেছে। এক্ষেত্রে উদাহরণ ভারতের উপদ্বীপীয় পাত এবং ইউরেশীয় পাতের সংঘর্ষের ফলে হিমালয় পর্বতের উৎপত্তি হয়েছে। এক্ষেত্রে ভারতীয় উপদ্বীপীয় পাত ইউরেশীয় পাত সংঘর্ষের ফলে এখানে যে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে, এই হিমালয় পর্বতের দক্ষিণে ভারত আর উত্তরে তিব্বত রয়েছে। এটা আরব সাগর, বঙ্গোপসাগর। আর এটা হচ্ছে ছুচার রেখা। ছুচার রেখা কি? অভিসারী পাত সীমানায় দুটি মহাদেশ যখন জোড়া লাগে তখন তাকে বলা হয় ছুচার রেখা। সিন্ধু নদের খাত হল দুই মহাদেশের জোড়। তারপর 2 নম্বর হলো মহাদেশীয় ও মহাসাগরীয় অভিসারী পাত সীমানায় ভঙ্গিল পর্বতের উৎপত্তি। তোমরা এই ছবিটি লক্ষ্য করো, এটা মহাসাগরীয় পাত, এটা মহাদেশীয় পাত। অ্যাথেনেসিয়ার এটা ভঙ্গিল পর্বত আর এটা আগ্নেয়গিরি। এক্ষেত্রে মহাদেশীয় পাত হালকা আর মহাসাগরীয় পাত ভারী। এই মহাদেশীয় পাতের নিচে এই মহাসাগরীয় পাতটি ভূগর্ভে প্রবেশ করে। এই মহাসাগরীয় পাত যতই ভূগর্ভে প্রবেশ করতে থাকে তখন ওই মহাদেশীয় পাতের সামনের অংশে ফাটল নিম্ন বাঁকের সৃষ্টি হয়, যেখানে মহীখাত সৃষ্টি হয়। মহীখাত সৃষ্টি হওয়ার পর সমুদ্রের দিকের অংশে দুই পাতের মিলনস্থলে চ্যুতি রেখা বরাবর এক সমুদ্র খাতের সৃষ্টি হয়। মহীখাত সৃষ্টি হলে সেখানে অগভীর জলে ক্রমশ পলি সঞ্চিত হতে থাকে এবং ধীরে ধীরে তা পাললিক শিলায় পরিণত হয়। এরপর যখন দুটি পাত যখন পরস্পরের দিকে এগিয়ে আছে, যতই এগিয়ে আছে তখন প্রচণ্ড পার্শ্বচাপের ফলে মহীখাতের পাললিক শিলা স্তর ভাঁজ খেয়ে উপরে উঠে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয় এবং মহাদেশীয় পাতের অবশিষ্ট অংশে পরপর কতকগুলি বা কর্ডিলেরা জাতীয় ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। এই হলো মহাদেশীয় আর মহাসাগরীয় পাতের সংঘর্ষের ফলে ভঙ্গিল পর্বতের উৎপত্তি। এক্ষেত্রে উদাহরণ হলো উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা পাতের নিচে প্রশান্ত মহাসাগরীয় পাতের চলনের ফলে দুই আমেরিকার পশ্চিম ভাগে রকি ও আন্দিজ ভঙ্গিল পর্বত শ্রেণীর সৃষ্টি হয়েছে। আজ এ পর্যন্তই আলোচনা।
হলো। এই ভঙ্গিল পর্বত কিভাবে উৎপত্তি হয় তা তোমরা দেখলে। এর পরের ভিডিওটিতে আমি স্তূপ পর্বত নিয়ে আলোচনা করব।